আপনারা চাইলে বাসায় বসে কিন্তু এরকম চাপটি বানিয়ে নিতে পারবেন। যারা 300 পিঠের চাপড়ির জন্য অনেক বেশি পাগল তারা চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারেন। এটা কিন্তু 300 পিঠের চাপড়ির চাইতেও বেশি মজার হয়। আর এই চাপটিগুলো কিন্তু একেবারে মুচমুচে থাকে। আর সাথে কিন্তু একটা ভর্তার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে চাপটি দিয়ে খাওয়ার জন্য এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার। চাপটি বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়েছি হচ্ছে ভাতের চাউল। আমরা যে চাউল দিয়ে ভাত খাই মূলত এই চালগুলো এখানে নিয়েছি হচ্ছে 1.5 কাপ। তারপর এখানে 1 কাপ নিয়েছে হচ্ছে পোলাওর চাউল। পোলাওর চাউল না থাকলে কিন্তু আপনারা হচ্ছে আতপ চাউলও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়েছি হচ্ছে 1/2 কাপ ডাল। আমি মুগ ডাল আর মসুর ডাল মিলে 1/2 কাপ দিয়েছি। আর চালের অর্ধেক কিন্তু ডাল দিতে হবে। দেওয়ার পর এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু হচ্ছে রাত, আর আমি কিন্তু রাতে চাউলগুলো ভিজিয়ে রেখেছিলাম। চাল ডাল একসাথে মিক্স করে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে পানি। আর পানি দিয়ে হচ্ছে অনেকবার করে কিন্তু চাউলগুলোকে ধুয়ে নিব। অনেকবার করে কিন্তু চাল ডাল কিন্তু আমি ধুয়ে নিব। আর ধুয়ে তারপর একেবারে যখন সাদা পানি বের হবে বা একেবারে পরিষ্কার পানি বের হবে তখন কিন্তু আমরা চাউলগুলোকে ভিজিয়ে রাখবো। চাউলগুলো ধুয়ে কিন্তু পানিটাকে ফেলে দিয়েছি। এখন কিন্তু আমি হচ্ছে এখানে পানি দিব, নর্মাল পানি দিয়ে কিন্তু চাউলগুলোকে ভিজিয়ে রাখবো। আর যাদের হাতে একেবারেই সময় নেই তারা কিন্তু 1 ঘন্টার মতো গরম পানি দিয়ে তারপর কিন্তু চাউলগুলো ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখলে কিন্তু এমন নরমই হয়ে যাবে আর ব্লেন্ড করতে সুবিধা হবে। আর এখন আমি কিন্তু এই চালগুলোকে ভিজিয়ে রেখে দিব সকাল হওয়া পর্যন্ত। আমি কিন্তু রাতে ভিজিয়ে রেখে তারপর সকালে কিন্তু আমি চাপটিগুলো বানিয়েছিলাম। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে আমি ভিজিয়ে রাখবো সকাল হওয়া পর্যন্ত। এই যে আমি এখন সকালে কিন্তু ফিরে আসলাম। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখেন চাউল আর ডাল কিন্তু একেবারে ফুলে গিয়েছে, দেখেন। আর ভিজে কিন্তু চাউল ডাল ফুলে যাবে। এখন আমি পানিটাকে ফেলে তারপর কিন্তু আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব। আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলাকে পাটায়ও পিষে তারপরে হচ্ছে চাপটি বানাতে পারেন। ব্লেন্ডার জারে কিন্তু আমি এখানে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি 7-8টার মতো দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ, আর 4-5টা দিয়েছি হচ্ছে কাঁচা মরিচ, আর এখানে একটা আস্ত রসুন দিয়েছি, আর এখানে আস্ত একটা পেঁয়াজ দিয়েছি। এখন এখানে হচ্ছে পরিমাণ মতো পানি দিব। একেবারে বেশি কিন্তু পানি দিতে যাবেন না, যেটুকু দিলে আপনার ব্লেন্ড হয় ঠিক ওইটুকুই পানি দিবেন। দেওয়ার পর আমি কিন্তু হচ্ছে এখন ব্লেন্ড করে নিব। এই যে দেখেন চাউল ডাউল ব্লেন্ড করে নিয়েছি আমি। যেটুকু ছিল ওইটুকু কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। চাল ডাল কিন্তু একেবারে মিহি পেস্ট করা যাবে না, আর মিহি পেস্ট করলে কিন্তু চাপটি খেতে ভালো লাগে না, কিছুটা দানা দানা হয়, এরকমভাবে কিন্তু পেস্ট করতে হবে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আর আমি 2 টেবিল চামচ দিয়েছিলাম হচ্ছে হলুদের গুঁড়া। আর এখানে অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়েছি। এই ধনিয়া পাতাটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিবেন আর না চাইলে না দিবেন, কিন্তু এই ধনিয়া পাতাটা দিলে খেতে আরও ভীষণ ভালো লাগে। দেওয়ার পর এখন আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এইভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। আর এর ঘনত্ব দেখেন এমন হবে, বেশি পাতলা করা যাবে না আবার বেশি ঘন কিন্তু রাখা যাবে না, এরকম করে কিন্তু বানিয়ে নিতে হবে। এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে ভর্তা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছি। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে 2টা রসুন নিয়েছি, আর 7-8টার মতো দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। এখন এগুলাকে 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ। আমি 4 থেকে 5টার মতো শুকনো মরিচ দিয়েছি। 2টা মরিচের সংমিশ্রণে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এগুলোকে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই যে দেখেন ভাজার পর এরকম কিন্তু লাল লাল কিছুটা হয়ে যাবে ভাজতে ভাজতে। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা।
এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া পাতা। আমি এখানে 1 কাপের মতো ধনিয়া পাতা নিয়েছি, যেহেতু আমরা ধনিয়া পাতার ভর্তা করব। আর এখানে কিন্তু ধনিয়া পাতাটা একটু বেশি দিতে হবে। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু ভেজে নেব। বেশি একটা ভাজতে হয় না, 1 থেকে 2 মিনিটের মতো ভাজলে কিন্তু ধনিয়া পাতাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু অতিরিক্ত ভাজতে যাবেন না। এরকম যখন সবুজ সবুজ রয়ে যাবে তখন বুঝবেন যে ধনিয়া পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন ধনিয়া পাতাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি হচ্ছে উঠিয়ে সাইডে রেখে দিব। সাইডে রেখে দিয়ে তারপরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আমরা ভর্তাটা করে নিব। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। আর আমি কিন্তু পাটায় পিষে ভর্তাটা করব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ভর্তাটা করে নিতে পারেন, কিন্তু পাটার পিষে ভর্তা অনেক বেশি মজার হয়। এইদিকে আমি পাটায় হচ্ছে উপকরণগুলো ঠান্ডা হওয়ার পর নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এগুলোকে বেটে নিব। আর প্রথমে একেবারে মিহি করে বাটার দরকার নেই, যেহেতু আমরা এগুলা ডাবল করে বাটা দিব, তাই প্রথমে কিন্তু আমি একটা বাটা দিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজার পর কিন্তু মরিচগুলো একেবারে নরম হয়ে গিয়েছে। এই যে আমার কিন্তু ভর্তার উপকরণগুলো বাটা হয়ে গিয়েছে। এগুলো বাটার পর তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে সরিষা। আর এই সরিষা দিয়ে এই ভর্তাটা একবার হলে করে খেয়ে দেখবেন, যে কোনো পিঠার সাথে কিন্তু এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। সরিষা আমি দিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ। দেওয়ার পর এখন সরিষাটাকেও আমি বেটে নিচ্ছি। একটু পানি দিয়ে কিন্তু সরিষাটা বাটতে হবে, যেহেতু সরিষাটা কিন্তু শুকনা। আর সরিষাগুলো কিন্তু আমরা ধুয়ে তারপর হচ্ছে রেখে দিয়েছি ভালো করে শুকিয়ে। একটা যখন বাটা হয়ে যাবে তখন কিন্তু আমরা উপকরণগুলো একসাথে মিক্স করে তারপর আবারও একবার বেটে নিব। আর এই ভর্তাটা 2বার করে বেটে কিন্তু ভর্তাটা করতে হবে। এই যে আমি 2বার করে কিন্তু ভর্তাটা বেটে করে নিয়েছি। এই ভর্তাটা না দেখতেও অনেকটা সুন্দর আর খেতেও ভীষণ মজার। চাপড়ির সাথে খেতে তো অনেক বেশি ভালো লাগে। যারা এই ভর্তাটা এইভাবে কখনো করে খান নাই তারা একবার হলে করে খেয়ে দেখবেন। চিতই পিঠা, চাপড়ি পিঠা বা মেরা পিঠা যে কোনো পিঠা কিন্তু খাওয়া যায় এই ভর্তাটা দিয়ে। এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় পিঠার সাথে। ভাত দিয়েও খাওয়া যায়, ভাত দিয়েও অনেক বেশি ভালো লাগে। পিঠা ভাত দুইটার সাথেই খাওয়া যায়। দেখেন ভর্তা কিন্তু করা হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে চাপটিটা বানিয়ে নিব। চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, একেবারে হাই হিটে গরম করে নিয়েছি। গরম করে তারপর এখানে কিছুটা পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি হচ্ছে টিস্যু দিয়ে পানিটাকে মুছে ফেলেছি। আর মুছে তারপর কিন্তু এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর হচ্ছে পিঠাটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1.5 চা চামচ ব্যাটার নিয়ে নিয়েছি। ব্যাটার নিয়ে তারপরে এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে কিন্তু চাপটি রেডি হয়ে যাবে। আর চাপটির ক্ষেত্রে কিন্তু একেবারে মোটা করা যাবে না, আর একেবারে পাতলা করে কিন্তু চাপটিগুলো বানাতে হয়। আমি কিন্তু পাতলা করেই চাপটিগুলো দিয়ে দিয়েছিলাম। এই যে চাপটিগুলো দেওয়ার পর কিন্তু আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো কিন্তু রান্না করে নিয়েছিলাম। এই যে দেখেন পিঠাটা কিন্তু হওয়ার পর মানে এমনিতে উঠে যাবে, কোনো কিছু জোর করা লাগবে না বা এখানে কিন্তু বেশি একটা চাপ দেওয়া লাগবে না। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই কালারটা দেখে কিন্তু খেতে ইচ্ছে করে, অনেক বেশি ভালো হয়। পিঠাগুলো একেবারে মোচমোচে থাকে অনেকক্ষণ পর্যন্ত। আমি এখানে আরেকটা চাপড়ি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পানি দিয়ে আবারও টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু প্রত্যেকবারই করবেন, একটু পানি দিয়ে টিস্যু দিয়ে মুছে তারপর কিন্তু চাপটিগুলো দিতে হবে। দেওয়ার পর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একেবারে চাপটি রেডি হয়ে যাবে। আর এই চাপটিগুলো খেতে ভীষণ মজার আর দেখতে অনেকটা সুন্দর হয়। আমি এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেল ছাড়াও কিন্তু এটা বানাতে পারেন। আমি কিন্তু অনেকগুলা তেল ছাড়াই বানিয়েছিলাম, শুধুমাত্র 2টা বা 3টার মধ্যে একটু তেল দিয়েছিলাম। আর এই নাস্তাটা কিন্তু একেবারে হেলদি, তেল ছাড়ার একটা নাস্তা বলতে পারেন। যেমন সুন্দর দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজা। দেখেন ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু আমি জাল দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর কালারটা যে কতটা সুন্দর হয় আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি চাপটিটা। এই যে দেখেন আমি একটু উল্টিয়ে দেখাই, দেখেন কতটা সুন্দর হয় কালার। আর এর কালারটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগে,
আর দেখেন কতটা পাতলা করে এই চাপটিটা বানিয়ে নিয়েছি। আর এরকমভাবে পাতলা করে কিন্তু চাপটিগুলো বানিয়ে নিতে হবে। আর একে একে আমি সবগুলো চাপটি বানিয়ে নিয়েছিলাম, সাথে সাথে কিন্তু হাওয়া হয়ে গিয়েছিল। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে চাপটিগুলা। এই চাপটিগুলো না দেখলে মন ভরে যায়। আর আমার তো অনেক বেশি পছন্দ এই চাপটিগুলো, ঢাকায় থাকতে তো প্রচুর পরিমাণে খেয়েছি। এই সাথে হচ্ছে ভর্তার এই চাপটি যদি থাকে তাহলে দেখবেন আপনার বাসার সকালের নাস্তা একেবারে অল্পতেই কমপ্লিট হয়ে যাবে, কারোর কোনো বায়না থাকবে না। আশা করছি এভাবে অবশ্যই শীতে চাপটি বানিয়ে বাসায় খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।